যারা অসুখী ও যারা জীবন বড় কঠিন বলে অভিযোগ করেন, আমি তাদের জন্য কিছু কথা বলবো। উনি বলছেন যে কেন আমি এই বই লিখছি। আমার কথা তাদের জন্য যারা বাহ্যিকভাবে ধনী কিন্তু অন্তরে চরম দরিদ্র। মানুষ প্রতিযোগিতা করে একে অন্যের উপরে উঠতে যেয়ে, অবস্থা ভালো করতে যেয়ে এমন সব কাণ্ড করেছে যে তাতে জীবন ক্রমাগতই কিন্তু সুখের হচ্ছে না। আমি কোনো হতাশার কাহিনী লিখতে যাচ্ছি না, বরং দ্বারে এসে মোরগের মতো হাঁক ছেড়ে বড়াই করে কিছু বলছি, যদি পৃথিবীর প্রতিবেশীর ঘুমটা ভাঙে। সে বলছে যে আমি লোককে উত্তেজিত করার জন্য লিখছি, যাতে তাদের ওনার দৃষ্টিতে অন্যরা একটা আচ্ছন্নের মতো চলেই যাচ্ছে একই গতিতে, বরং নিজের নিজের অশান্তির দিকেই। আমি তখন কেবল ইংরেজি শিখছি, তাই ইংরেজি দুই একটা বই পড়ি। লেখকের নাম দেখলাম হেনরি ডেভিড থরো। আমার মনে হলো আমার ইংরেজি শিক্ষক বোধহয় এই নামটাও বলেছিলেন একদিন, কিভাবে অস্পষ্ট আমার কাছে মনে হয়। থরো নামটা আমার ইংরেজি শিক্ষক কলেজের বলেছিলেন। তো আমি বইটা নিয়ে বললাম কত দাম, 2 টাকা। তো আমি বইটা কিনলাম। ফেরার পথে আমাদের লঞ্চে, তখন কোনো পথ নেই ঢাকা ফরিদপুরের মধ্যে, ফেরার পথে পড়লাম 10 পাতা, 10 পৃষ্ঠা, প্রথম 10 পৃষ্ঠা। তারপরে আমি প্রায় 1 মাস ওই 10 পৃষ্ঠাই বারবার পড়েছি। ইংরেজি আমার তখনও খুবই সামান্য জানা ছিল, বেশ কষ্ট, কিন্তু ওই 10 পৃষ্ঠা আমার জন্য যথেষ্ট ছিল। আমি মার কাছ থেকে টাকা ধার করে আবার ঢাকা এলাম। ওই দোকানে যে আমি বললাম যে এই যে আমি থরো নামে বই কিনেছিলাম, এই বই কি আর আছে? বলে হ্যাঁ, এই যে আরো আমাদের কাছে 7-8টা, আপনি একটা কিনেছিলেন। দোকানদার ঠিকই আমাকে মনে রেখেছে, আরগুলো রয়ে গেছে, আমি সব কিনবো আমি। তা অনেক টাকা তখন, ধরেন 14 টাকা দিয়ে বই কেনার স্বাদটা অনেক অনেক ধনী হতে হয়। কিনে নিলাম এই জন্য যে আমি আমার বন্ধুদের উপহার দিব। আমি তখন কিন্তু 10 পৃষ্ঠার বেশি পড়িনি, কিন্তু এতই অভিভূত আমি যে আমি আমার বন্ধুদেরকে উপহার দিলাম। তারা কেউ অভিভূত হয় নাই, কোনোদিনও পড়ে নাই, কোনোদিনও উল্লেখ করে নাই, আজও করে নাই। কিন্তু এরপরে আমি যত লোককে বলেছি, তারপরে আমি হেনরি ডেভিড থরো সম্বন্ধে জানতে পেরেছি, ওয়ালডেনের গুরুত্ব সম্বন্ধে জানতে পেরেছি, থোরোর লেখকদের মধ্যে স্থান সম্বন্ধে জানতে পারলাম অনেক পরে। কিন্তু বইটা আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু তার আগেই, বইটা না পড়ে 10 পৃষ্ঠা পড়ে বহু বছর গেছে, আমি কিন্তু পুরো বই পড়িনি। আমি পুরো বই পড়তে মাত্র 1-2 বার পড়েছি। নিজের বাড়ির থেকে 1.5 কিলোমিটার দূরে একটা বিশাল বন, বনের মধ্যে একটা বড় জলাশয়, ওই বনটার নাম ওয়ালডেন, জলাশয়টার নাম ওয়ালডেন। উনি কিন্তু হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। তখনকার দিনে হার্ভার্ড গ্র্যাজুয়েট অনেক বড় ব্যাপার, কিন্তু উনি মানুষটা একটু বিদঘুটে রকমের ছিলেন। ওনারা 4 ভাই বোন, ওনার বড় ভাইও ওই রকম ওনার মতোই, সবাই হার্ভার্ড গ্র্যাজুয়েট, কিন্তু ধন সম্পদ বাড়ানোর জন্য চাকরি করা এগুলোর মধ্যে না যেয়ে ওনারা চাকরি শুরু করেছিলেন একটা স্কুলে। কিন্তু স্কুলের নিয়ম ছিল নিয়মিত ছাত্র পেটানো, ছাত্রকে নিয়ম কারণে অকারণে না পেটালে শিক্ষা হয় না বলে বিশ্বাস ছিল তখন। জানেন, স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, এই পলিসি। ওনারা দুজনেই, 2 ভাই খুব নরম মনের মানুষ, এবং ওই মারধরের মধ্যে যেতে চাননি বলে স্কুলটা ছেড়ে দিয়েছিলেন। শুধু ছেড়ে দেননি, ওনারা একটা স্কুল করেছিলেন যে আমরা স্কুল করলাম, এই স্কুলে কোনো মারধর হবে না। সেটা অবশ্য বেশি দিন চলে নাই, কারণ তখন খুব যক্ষ্মার প্রকোপ ছিল। যক্ষ্মায় বড় ভাই মারা যায়, স্কুল বন্ধ হয়ে যায় তার। আর দুজনেই কিন্তু 2 ভাই খুব প্রতিবাদী ধরনের মানুষ ছিলেন, স্বাধীন চেতা, নিজেদের চিন্তা ছিল, এবং ওনারা যেটাতে বিশ্বাস করতেন সেটাতে গভীরভাবেই বিশ্বাস করতেন, এবং সমাজ কিংবা সরকার, গভর্নমেন্ট ওই তার বিরুদ্ধে গেলে ওনারা প্রতিবাদ করতেন। এবং আমি পরে বলবো যে এই প্রতিবাদই কিন্তু ওয়ালডেনকে বিখ্যাত করেছে, হেনরি ডেভিড থোরোকে বিশ্বে বিখ্যাত করেছে। যাই হোক, উনি ভাইটা মারা যাওয়ার পরে উনি ঠিক করলেন যে উনি ওনার 2 ভাই মিলে যে জীবন কাটিয়েছেন সে সম্বন্ধে একটা লিখবেন বই, এবং তাহলে উনি ওনার গ্রাম ছেড়ে উনি বনে যেয়ে থাকবেন, এবং বনে গেলেন।
যে একটা ঘর করলেন, এই ঘরের মধ্যে উনি 2 বছর 2 মাস 2 দিন ছিলেন এবং ফিরে এসে এই দুটো বই লিখেছেন। এই দুটো বই এবং অন্যান্য লেখা নিয়ে এই সংকলনটা হয়েছে। উনি কিন্তু বলছেন, উনি প্রথমেই বইটা শুরু করেছেন কিন্তু যে দেখেন আমি কিন্তু ইনিয়ে বিনিয়ে কথা বলবো না, এবং আসলে সারা বইয়ে কিন্তু ভয়ঙ্কর সব কথা বলা আছে। ভয়ঙ্কর মানে কোনো কারোর দিকে না তাকি আমার এই মনে হয়েছে আমি বললাম, এমনি এই সুরেই উনি কিন্তু লিখেছেন। কিন্তু আমি পরে ওনার সম্বন্ধে বলবো, ওনার ব্যক্তিত্ব সম্বন্ধে, তাহলে বুঝবেন যে কেন এমন ধরনের একটা লেখা লিখেও উনি বিশ্ববিখ্যাত হয়েছেন এবং স্মরণীয় রয়ে গেছেন। এরকম কড়া করে কোনো লেখক লেখে না, কিন্তু সাধারণত একটু নতুন কিছু বলা, কিন্তু প্রতিবাদী কিছু বললে হয় কি অনেক সাজিয়ে গুছিয়ে লেখে। যে দেখুন আমিই প্রথম নয় পৃথিবীতে, সক্রেটিসও এই ধরনের কথা বলেছিলেন, এমনি করে ভূমিকা দিয়ে টিয়ে নরম করে মানুষের মন তবে একটা কথা বলেন। উনি তা করেননি। তা সত্ত্বেও করেননি কারণ উনি ব্যক্তিটাই এমন, উনি 100% জেনুইন মানুষ ছিলেন এবং তার জীবনী পড়লে এবং তার অন্যান্য লেখা পড়লে বুঝে ফেলবেন আপনি যে আসলে তাই। এবং যে কেউ বুঝতে বলি উনি এরকম লিখে পার পেয়ে গেছে, পার পাননি শুধু বিখ্যাত হয়েছে। আমি প্রথম দিকের দ্বিতীয় পাতা থেকেই বলি একটু। যারা অতৃপ্ত, যারা অসুখী ও যারা জীবন বড় কঠিন বলে অভিযোগ করেন, আমি তাদের জন্য কিছু কথা বলবো। উনি বলছেন যে কেন আমি এই বই লিখছি। তারপরে বলছেন আমার কথা তাদের জন্য যারা বাহ্যিকভাবে ধনী কিন্তু অন্তরে চরম দরিদ্র, যারা সম্পদ জমা করেছেন এবং তা দিয়ে কি করবেন কিংবা তা থেকে কি করে মুক্তি পাবেন তা জানেন না বলেই ওগুলো দিয়ে সোনার বেড়ি বানিয়ে গলায় পড়েছে। এই দুই দলের মধ্যে তো আমি দেখলাম আমি দুই দলের কোনো না কোনো দলে পড়ি, অবশ্যই আমি জানতাম না কোন দলে, খুব সম্ভবত দ্বিতীয় দলে, কারণ আমরা গরিব ছিলাম না। এইরকম ভাবে উনি বইটা শুরু করলেন, এটা দ্বিতীয় পাতার কথা, এবং উনি ওনার প্রতিবেশীদের কথা লিখেছেন যে যারা সত্যি সংগ্রাম করছেন। ওনার চারিপাশে তখন মানুষের জীবন সংগ্রামের জীবন বলতে গেলে, এমন নয় যে তাদের অন্ন জোটে না তা নয়, কিন্তু সংগ্রাম রয়েছে। নতুন বসতি হয়েছে মাত্র 50-60 বছর হলো, তারপরে দাস এনে চাষবাস করে অনেকে ধনী হয়েছে, আবার অনেকে সোনার খোঁজে যাচ্ছেন পশ্চিমে, আবার অনেকে ডাকাতি চুরি হত্যা চারিদিকে আছে। এইরকম একটা জীবনের কথা কিন্তু ভাববেন। উনি জন্মেছিলেন 1817, তার মানে আজ থেকে 200 বছর ধরেন আগে। তো ওনার পাশে যে গ্রামের লোকেরা যেভাবে জীবন কাটাচ্ছে সেটা নিয়ে উনি তাড়িত ছিলেন তাদের জন্য, কারণ উনি তো ওনার জীবন কিন্তু খুব সুন্দর। উনি এবং ওনার ভাইরা কোনোদিন কোনো অতৃপ্ত জীবন কাটান নাই। ওনারা হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে আসছেন কিন্তু কিচ্ছু করেন না। এই জন্য না যে ওনার বাবা অনেক ধনী, কারণ ওনার ওই তাগিদ বোধ করেন না, শিক্ষকতা করতে চান, স্কুল খুলতে চান। আবার থোরো আবার সে ওই জমি মাপা শিখে নিয়েছে, সার্ভে, এবং ওটা অন্যের জমি টমি মেপে দিয়ে $1-2 পান, ওটাতে যথেষ্ট ওনার জন্য। এইরকম জীবন ওনার, যে উনি খুব আরামে আছেন। অন্যরা কিরকম আছেন সেই কথাটা উনি ওই দ্বিতীয় পাতাতেই লিখেছেন, সেটা বলি, তাহলে আপনি বইয়ের ভূমিকাটা বুঝতে পারবেন যে কেন সেরকম কড়া স্বরে 300 পৃষ্ঠা লিখে গেলেন। উনি লিখছেন আমি দেখতে পাই আমার শহরের তরুণদের যারা দুর্ভাগ্যক্রমে উত্তরাধিকার সূত্রে জমাজমি, বাড়িঘর, খামারের যন্ত্রপাতি ও গরু ছাগল পেয়েছেন। দুর্ভাগ্য বলছি এজন্য যে ওসব সম্পদ যত সহজে হাতে আসে তত সহজে এর হাত থেকে মুক্তি পাওয়া যায় না। এই ভদ্রলোকের বয়স 28 বছর যখন উনি এটা ভাবছেন, লিখছেন। উনি বুঝতে পারেন এই জন্যই আপনি এটা না জানলে কিন্তু বইটা বোঝা যাবে না। 28 বছরের যুবক কিন্তু উনি বুঝে গেছেন জীবন আসলে কিন্তু অত কঠিন নয় যত কঠিন আমরা নিজেরাই বানাই। কারণ আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকে, আমাদের অন্যদের সঙ্গে
টপকে যাওয়ার, অন্যদেরকে টপকে যাওয়ার আগ্রহ খুব তীব্র থাকে, এগুলো ওনারা বুঝে ফেলেছেন অনেক অল্প বয়সে, যেটা বুঝতে আমাদের 70-80 বছর লাগে। ওনারা কেমন করে জানি, সৌভাগ্যবান দুই ভাই, এটা 20 বছর ওনারা বুঝে ফেলেছেন যে জীবন ঠিক অত কঠিন নয় যত কঠিন আমরা বানাই। সেই জন্য উনি বলছেন যে এই বইটা আমি তাদের জন্য লিখছি। এখন আমি একটু বলি যে তখন জীবন কেমন। উনি যে এখানে জন্মেছেন, কনকর্ড জায়গাটার নাম, কনকর্ড বিখ্যাত জায়গা, শিক্ষা দীক্ষায় তখন থেকেই উন্নত, এবং ওইখানেই আমেরিকা পুরো আমেরিকান যুক্তরাষ্ট্রের কিংবা আমেরিকা মহাদেশেরই সবচেয়ে বিখ্যাত জ্ঞানী মানুষ জন্মেছেন ওইখানটায়, কনকর্ডে। রালফ ওয়ালডো এমারসন ওনার থেকে মাত্র 15 বছরের বড়, কিন্তু এমারসন বিখ্যাত হয়ে গেছেন দার্শনিক হিসেবে। ট্রান্সেন্ডেন্টালিজম বলে একটা কথা তখন, যদিও এমারসন নিজে ট্রান্সেন্ডেন্টালিস্ট থাকেননি, আজীবন নয়, কিন্তু উনি ট্রান্সেন্ডেন্টালিজমের গুরু হিসেবেই বিখ্যাত হয়েছিলেন। ওনার লেকচার, ওনার বক্তৃতাগুলোই বই হিসেবে প্রকাশিত হয়েছে। তখন আলোড়ন সৃষ্টি করেছিল পৃথিবীতে। উনি বিশ্বে ওই সময়ে, তার মানে 19 শতকের প্রথম দিকেরটা যদি ভাবেন, উনি তখন 1805-এ উনি জন্মেছেন, 1825-এ উনি 20 বছরের যুবক এবং বিখ্যাত, বিশ্ববিখ্যাত। উনি ইংল্যান্ডে আসেন বক্তৃতা করতে। যখন আবার একই জায়গায় কিন্তু হেনরি ডেভিড থোরো জন্মেছেন 5 বছরের বালক, উনি প্রভাবিত হয়েছেন। কিন্তু উনি খুব সহজেই কিন্তু আবার এমারসনকে ছাড়িয়ে গেছেন। এমারসন নিজে পর্যন্ত সেটা বলেছেন। এমারসন দীর্ঘজীবী হয়েছিলেন, থোরো হন নাই। থোরোরও যক্ষায় উনি কিন্তু 43-44 বছরে মারা গেছেন। কিন্তু ওই সময়ের জীবনটা বলি, জীবনটা আসলে আমি একটু আগে বলেছি, যেটা বইয়ের প্রতি জায়গায় আপনি পাবেন পড়লে, যে সংগ্রামের জীবন, যে সংগ্রাম মানুষ সৃষ্ট সংগ্রাম। মানুষ প্রতিযোগিতা করে একে অন্যের উপরে উঠতে, যে অবস্থা ভালো করতে, যে এমন সব কাণ্ড করেছে যে তাতে জীবন ক্রমাগতই কিন্তু সুখের হচ্ছে না, সংগ্রামের হচ্ছে। সংগ্রাম, আমরা আজকে সকালে এইসব কথা বলছিলাম, সংগ্রাম মানুষকে এগিয়ে নিয়ে যায়। সংগ্রাম কোনো খারাপ জিনিস নয়, কিন্তু একটু বেশি হয়ে যায় অনেক সময়। একটা সমতা লাগে, শান্তি এবং সংগ্রাম দুটোই মানুষের লাগে। একদম শান্ত মানুষ কোনোদিনও আর অগ্রসর হয় না, তার পাশের লোকেরাও অগ্রসর হবে না এবং সুবিধা ভোগ করবে না অগ্রসর হলে যে সব সুবিধে আসে। কিন্তু আবার বেশি হয়ে সংগ্রাম হয়ে গেলেও তো আবার শান্তি থাকে না। তখন ওই রকম ছিল নিউ ইংল্যান্ডের মানুষের মনের অবস্থা। তাই রালফ ওয়ালডো এমারসনের মতো দার্শনিকের প্রয়োজন ছিল, যখন মানুষকে একটু শান্ত করার, মানুষের আসল মূল্যবান জিনিস কি সেগুলো দেখিয়ে দেওয়াও দরকার। যদিও খুব কম লোকই দেখতে রাজি, কিন্তু আবার দেখিয়ে দেওয়ার লোকও লাগে। নইলে পরে হানাহানি বেশি হয়ে গেলে অশান্তি এত বেশি হয় যে কেউই সুখী না। তো অন্তত শান্তির বাণী আনার তখন প্রয়োজন থাকে, তখনই রালফ ওয়ালডো এমারসনের মতো মানুষ হয়েছিল। তো ভাগ্যক্রমে ওই একই জায়গায় আবার হেনরি ডেভিড থোরো হলেন। উনি তরুণ বয়সেই এগুলো খুব পরিষ্কার দেখতে পেলেন। ওনার ভাইটা মারা গেলে উনি ঠিক করলেন যে আমি আমি লিখলে ঘরে বসে লিখার চেয়ে, কারণ ঘরে কি আছে, তার 2 বোন আছে, একটা ভাই ছিল মরে গেছে, ওর একটা ছোট বোনও ছিল, সোফিয়া, খুব ভালোবাসতো ভাইকে। কিন্তু বাবা মারা গেছে, কিন্তু জনপরিবেষ্টিত জীবন গ্রামে, তার থেকে আলাদা থাকবেন বলে, পাশেই তো, একেবারে বেশি দূরে না, একেবারে বনবাসও হচ্ছে না, কারণ গ্রামের লোক ওখানে হাঁটতে যায়। ওই জলাশয়টাতে, ওয়ার্ল্ডেন জলাশয়টাতে যে মাছ মারে, অনেক সময় যে পাখি শিকার করে, কিন্তু সেই স্থায়ীভাবে ওখানে থাকবে এটা ঠিক করলো যে ওখানে আমি একটা ঘর বানাবো। উদ্দেশ্য হলো ন্যূনতম চাহিদার স্তরে জীবনকে নামিয়ে নেওয়া। সেটাই বলেছে যে সে বলেছে যে কেন আমি এলাম। এই বইয়ের অনেকগুলো খণ্ড আছে। দ্বিতীয় খণ্ডই হলো যে আমি কোথায় ছিলাম, কেন ছিলাম, where I lived, what I lived for,
আমি কিসের জন্য বেঁচেছিলাম, কোথায় বেঁচেছিলাম। অসাধারণ শক্তিশালী লেখক, কিন্তু উনি জানতেন না যে উনি শক্তিশালী লেখক। ওনার যেমন মনে হয়েছে ওই রকমই লিখেছেন। ওনার শক্তিটা ছিল স্বাভাবিক, সহজাত, কোনো চর্চার মাধ্যমে আসে নাই। উনি সারা জীবন কিছুই চর্চা করেন নাই বলতে গেলে, মনে যা টেনেছে তাই করেছেন। ওনার সত্যিকারের শক্তি হলো যে ওনার সমস্ত কাজে, সমস্ত লেখা, বহু লেখা আছে, কিন্তু উনি জীবিত থাকতে মাত্র 2টো লেখাই ছাপা হয়েছিল। প্রথমটা ওই যে ওনার ভাইকে নিয়ে লিখতে চেয়েছেন, কনকর্ডের জীবন, আমার কনকর্ডের জীবন এই বলে, কিন্তু আসলে ভাইয়ের কথা। ওইটা উনি টাকা দিয়ে ছাপিয়েছিলেন, বিক্রি হয় নাই। ওনার ঘরেই ইয়ে ছিল, সব জমা ছিল। 1000 কপি ছাপিয়েছিলেন, ওনার বেশিরভাগই জমা ছিল। তো উনি এক জায়গায় লিখেছেন যে আমার ঘরে 900 বই আছে এবং এর 700 লেখকই আমি। উনি কিন্তু সাংঘাতিক একটা হিউমারাস, রঙ্গপ্রিয়। উনি জানেন না যে উনি রঙ্গপ্রিয়, উনি রঙ্গ করার জন্য একটি লাইনও লেখেননি, কিন্তু উনি এতই একটা রসিক মানুষ যে স্বাভাবিক যে ওনার প্রতিটি লেখায়, আপনি এই 300 পৃষ্ঠার বই কিন্তু অনেক মোটা, এবং এই ধরনের বই, কোনো গল্প হচ্ছে না, শুধু একজন যা খুশি তাই লিখে গেছেন। পড়ে যাওয়া সহজ না, কিন্তু সহজ হবে যদি আপনি সত্যিই বসে পড়েন, যদি সময় থাকে পড়তে পারেন। আমার সঙ্গে এই বইটার সম্পর্ক বহু বছর কিন্তু ছিল, ঠিক ধরুন ধর্মগ্রন্থের সঙ্গে মানুষের যেরকম থাকে। বইটার মধ্যে কিছু জানা নেই, কয়েকটা লাইন জানে, শুধু মনে মনে ওইটারই প্রেমে পড়ে ও বইটা ভালো। অনেক পরে আমি পুরো বইটা পড়েছি, এবং পুরো বইটাই যে ভালো তা বলতে পারি না আমি এখন, কিন্তু এইটুকুন বলতে পারি যে আপনি যদি পড়তে শুরু করেন, রাখা কঠিন হবে, পড়তেই হবে, আপনাকে পড়ে যেতেই হবে। আচ্ছা, আমি বলি যে সে তাহলে বনে যাবে, কিন্তু তার আগে সে একটা কাজ করেছিল। কিন্তু সে কি করতো, সে কিন্তু মানুষের সংসর্গ খুব পছন্দ করতো। বনে যাচ্ছে, বনবাসী, সে কিন্তু সমাজ ছেড়ে যাচ্ছে না মোটেই। সে অত্যন্ত মিশুক মানুষ, মানুষের সঙ্গে আড্ডা মারাই সারা দিনের কাজ তার। সেই জন্যই তার জীবনে কোনো উন্নতি হলো না। সে সব বাড়ি বাড়ি যে জিজ্ঞেস করতো যে আপনার খামার, সবই খামারি, প্রত্যেকেই বাড়ি আছে, চাষবাসের জমি আছে, গরু ছাগল আছে, এইসব আপনি বিক্রি করবেন? সবাই হ্যাঁ হ্যাঁ বিক্রি করবো, তুমি কিনবে? এই তো ও লিখেছে এই বইতেই বহু জায়গায় যে আমি সব বাড়ি কিনতাম, আমার পকেটে 10 সেন্ট, কিন্তু আমার কিনতে তো অসুবিধা নেই। আমি সব খুঁটিনাটি দেখতে, সব অ্যানালিসিস করতাম, এবং এক ভদ্রলোকের আমি পুরোটা কিনেই ফেললাম। সে বলে ফেললো, আমি বললাম হ্যাঁ কিনছি, আমার পছন্দ হয়েছে। তখন তার স্ত্রী এসে বললো না না না, স্ত্রীর সঙ্গে কথাবার্তা বললো, না আমি বেচতে দিব না। তখন উনি তো বলে ফেলেছেন, উনি বললেন ভাই আমার স্ত্রী রাজি না, আমি আমার কথা ফেরত নিলাম, আমি তোকে $10 দেব। মানে ওই দেশ তো আমাদের মতো না যে আমি কথা বলেছিলাম আমি অগ্রাহ্য করলাম, তা হবে না। আমি কথা দিয়েছিলাম, কথা ভাঙতে পারি না, যদি ভাঙতে হয় আমার কিছু মূল্য দিতে হবে, সেই মূল্যটা $10 কিন্তু অনেক টাকা। তখন উনি ওই $10 উনি প্রত্যাখ্যান করলেন, বললেন না আপনি রাখেন। কিন্তু $10 কিন্তু তার, সে তো দিয়েছে, এবং আসলেই দিত। এরকম না যে তার দিতে যে তার কোনো বাধ্য, ওই দেশটাই অমন, কিন্তু যে আমি আপনাকে কথা দিয়েছি, আমি কথা ভাঙলাম, আমার কিন্তু কিছু ভর্তুকি দিতে হবে। $10 দিয়েছেন, উনি $10 নিলেন না, বলেন না $10 রাখেন। তারপর উনি এই লাইনটা লিখছেন, I found thus that I had been a rich man without damage to my poverty. আমি $10 নিয়ে ধনী হলাম, কিন্তু আমার দারিদ্রতা ক্ষতিগ্রস্ত হলো না। আমি সত্যিই যদি নিতাম তো আমি তো আর দরিদ্র থাকতাম না, আমার দারিদ্র ক্ষতিগ্রস্ত হতো। ওনার প্রতিটি লাইন এরকম, এবং এটা চর্চা করা লেখা নয়, উনি সাজিয়ে লেখেননি, ওনার সব লেখা এরকম। এই গেল ওনার মানে গ্রামেই থাকার একটা চেষ্টা, আসলে গ্রামের লোকের সঙ্গে আলাপ করা এবং তাদের অবস্থা জানা, তাদের অবস্থার থেকে উত্তরণের কি উপায় হতে পারে বলে উনি মনে করেন সেইটা। তারপরে উনি ঠিক করলেন যে বনে থাকবেন। ওই বনের কিছুটা অংশ ছিল ওয়াল্ডো এমারসন পরিবারের। এমারসন ওকে বলেছিল, এমারসনের বন্ধু তো, সে বলেছিল তুমি থাকতে পারো ওখানে, তাই উনি গিয়েছিলেন। এমারসনের জমি ভেবে দিয়েছেন উনি, যা অস্থায়ী থাকতে পারো। উনি যে গাছ কাটলেন, ভীষণ ঠান্ডা, বরফ জমে
হয়ে যায়। আপনি নিউ ইয়র্কের কথা ভাবেন, ভীষণ ঠান্ডা, পুরো যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঠান্ডা জায়গাটাই এইটা, এই পূর্ব উত্তর পূর্ব কোণটা, যেটাই নিউ ইংল্যান্ড, যেখানে যে ওরা মানুষ প্রথম বসতি শুরু করেছে ইউরোপ থেকে মানুষ যে। তো কাঠের ঘর করতে হয়, একটা ছোট ঘর, ধরুন ঘরটা এতটুকুন, এখান থেকে ওই কোণা থেকে এতটুকুন করলে যেটা হয়, এই ঘরের মধ্যে ঘরটা উনি বানালেন। কিছু তক্তা কিনে নিয়ে এসছেন গ্রাম থেকে, গ্রামের লোক ওনাকে সাহায্য করেছে আনা নেওয়ার ব্যাপারে, উনি সব হিসেব দিয়েছেন। এই বইটা কিন্তু এইরকম একটা ডায়েরির মতো, ওনার 2 পয়সার হিসেব আছে। পুরো ঘরটা বানাতে ওনার কত খরচ হয়েছে উনি লিখেছেন, $30 উপরে না, ওনার 5 পয়সা পর্যন্ত হিসেব করা আছে। ওই ঘরটা বানালেন যে একটা চৌকি ফেলা যায়, একটা টেবিল রাখা যায় লেখার জন্য, আর 2 দিকে 2টো জানলা, একদিকে একটা দরজা, আর একদিক দিয়ে একটা ফায়ার প্লেসের জায়গা। ফায়ার প্লেস উনি বানানো নাই, শীত আসলে বানিয়েছিলেন। ওখানে জানেন তো তক্তার উপরে তক্তা দিয়ে করতে হয়, লাগে যাতে বাতাস একটু না ঢোকে, ভয়ঙ্কর বাতাস, ঠান্ডা বাতাস, এবং তারপরেও প্লাস্টার করতে হয়। ওগুলো উনি করেছেন ধীরে ধীরে। ওখানেই উনি থাকতেন, কিন্তু তার মানে এই না যে উনি বনবাসী হয়ে গেছেন, গ্রামে চলে আসতেন, কিন্তু ওনার ইচ্ছা, আর গ্রামের লোক ওখানে যেত। উনি ঘর প্রথম যেদিন থাকলেন তার পরের দিনই, কিন্তু এটা বইতে নেই, কিন্তু আমি পরে পড়েছি, সোফিয়া ওনার প্রিয় ছোট বোনটা খাবার নিয়ে গেছে ওখানে, ভাই কোথায় বনবাসী হয়ে গেল, কিন্তু সে মোটেই পছন্দ করেনি, বলেন না ওখানে তো আমি স্বাবলম্বী, নিজের উপর নির্ভর করে থাকতে এসেছি, বানানো খাবার আর একজন এনে দেবে, খেয়ে তারপরে বই পড়বো আর লিখবো, সেই কাজ করতে আসেনি। তো তারপরে উনি ওখানে ওই যে বললাম 2 বছর 2 মাস 2 দিন ছিলেন। কেমন থেকেছেন, কি করেছেন, কেন এলেনই বা, এগুলোই এই বই দিয়ে লিখেছেন। এখন বলি যে ওখানে যে উনি লিখলেন, ওই জার্নালই প্রায় 20 লক্ষ শব্দ আছে, এবং ওনার এগুলো ছাপাও আছে। জার্নাল যেভাবে এখানেও জার্নাল লিখতেন, সেই জার্নাল থেকেই কিন্তু এই বইটা লিখেছেন ওয়ার্ল্ডেন। তো উনি বলছেন যে আমি কিন্তু লিখতে যাচ্ছি, আমি এখানে আসছি লেখার জন্য, এবং আসলে ওই 2টো বই লিখেছিলেন। বইটা লিখেছেন কিন্তু জার্নালগুলো ওখানে লিখেছেন, বই লিখেছেন পরে এসে, কিন্তু জার্নালের বড় হুবহু রয়ে গেছে বেশিরভাগ জায়গায়। কিন্তু ওই প্রথম 10 পাতায় কিন্তু উনি অনেক ব্যাখ্যা দিয়েছেন যে কেন আমি বলতে যাচ্ছি, এবং এইভাবে কেন বলছি। ওনার ব্যাখ্যা প্রথমে এই আছে যে আমি সব আমি 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 বলে লিখব, কারণ ব্যাপারটাই তো আমার, এবং এটার মধ্যে অহমিকা কিছু নয়, বরং এটা তো অন্যের অভিজ্ঞতা আমি লিখছি না, অন্য কোথা থেকে আমি একটা লাইনও লিখবো না, এটা যদি কারো কাজে লাগবে। আর উনি বলেছেন যে আমারও কিন্তু শুধু ওইগুলোই কাজে লেগেছে জীবনে, যারা তার জীবনের অভিজ্ঞতা লিখছে, যেটা সে নিজে শিখেছে, ওই অন্যের চর্বিত চর্বণ নয়। আর লিখছি কেন, কাদের জন্য, সেটাও উনি পরিষ্কার জানতেন। উনি লিখেছেন, আমি আগেই বলেছি আমি কোনো হতাশার কাহিনী লিখতে যাচ্ছি না, বরং দ্বারে এসে মোরগের মতো হাঁক ছেড়ে বড়াই করে কিছু বলছি, যদি পৃথিবীর প্রতিবেশীর ঘুমটা ভাঙে। সে বলছে যে আমি লোককে উত্তেজিত করার জন্য লিখছি, যাতে তাদের, ওনার দৃষ্টিতে অন্যরা একটা আচ্ছন্নের মতো চলেই যাচ্ছে একই গতিতে, বরং নিজের অশান্তির দিকেই। ওনার অভিজ্ঞতা খারাপ ছিল, মানে গ্রামের মানুষের দিকে তাকিয়ে উনি এত খারাপ বোধ করতেন তাদের জীবনের দিকে দেখে, যে অনেক শক্ত শক্ত কথা বলেছেন, ওইগুলো আগে বলে শেষ করে ফেলি। উনি বলেছেন যে আমার গ্রামের মানুষ যারা নিজের ঘরে স্থিতি হয়েছে, উনি এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন, যেহেতু উনি বনে থাকেন, নিজে চাষ করেন, নিজে মাছ ধরেন, নিজে রান্না করেন, তারপরে খান, বনের রান্না খাবার খাচ্ছেন না, তারপরেও পড়েন, তারপরেও লেখেন, তখন এগুলো আরো ভালো বুঝতে পেরেছেন। তাই বলেছে, উনি বলছেন যে বসত করার বদলে এখন আমরা বন্দি থাকি আমাদের বাড়ি ঘরে, আমরা আমাদের বাড়ি ঘরে বসত করি না, বন্দি থাকি, এবং আমাদের নিজেদের আত্মাই হলো সেই দুষ্ট প্রতিবেশী যার থেকে দূরে থাকাটাই ভালো। আমরা তো দুস্থ প্রতিবেশীর থেকে দূরে থাকতে চাই, আমার আত্মাই তো
অতখানি নিচে নেমে গেছে যার থেকে দূরে থাকেই ভালো। সেই দূরে থাকার চেষ্টাটাই হলো ওই বনে যাওয়ার কারণ। উনি বলছেন যে এই যে জীবন কঠিন বলে জীবন সেই কঠিন জিনিসটার সমাধান করতে যাচ্ছি বলেই তো আমরা চাষবাস করছি, কি সোনার খোঁজে যাচ্ছি ইত্যাদি। সেই নিয়ে উনি তখনই বলেছেন যে আমার কাছে এগুলো মনে হচ্ছে না যে সঠিক সমাধান। উনি বলছেন যে জীবন যাপনের সমস্যা যদি কঠিনই হয়, তাহলে সে সমস্যা সমাধানের পদ্ধতিটি কঠিনতম হলে কি তা গ্রহণযোগ্য বলে মনে করা যায়? ওনার কাছে মনে হচ্ছে যে আমাদের জীবন, আমরা সবাই বলছি জীবন কঠিন, কিন্তু সেই কঠিন জীবনের সমস্যাগুলো সমাধান করার যেগুলো পথ আমরা বের করেছি সেগুলো আরো কঠিন। এই কথাগুলো অনেকেই বলেছেন, কিন্তু উনি হেনরি ডেভিড থোরোর জীবনই এরকম ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। সেই জন্য এই কথাগুলো শুধু মানে সাধু পুরুষের বাণী নয়। এবং ওই জন্যই আমি এগুলো উল্লেখ করবো। এর প্রভাব এত দূরে গেল কি করে? কারণ উনি মরে যাওয়ার পর কেউ কিন্তু জানতো না, ওনার নামটা কেউ নামটা জানতে শুরু করেছে আরো অনেক পরে, 50 বছর পরে। উনি লিখেছেন যে বিলাসিতা ও জীবনের তথাকথিত আরামায়েশ ছাড়াও জীবন যে চলে শুধু তাই নয়, ওগুলো মানুষের উন্নত জীবনের পথে শক্তিশালী প্রতিবন্ধকই হয়ে ওঠে। এটা উনি তরুণ হিসেবে বুঝলে, এটা বহু লোক বলেছে, উনিও আবার বললেন, কিন্তু ওনার বলার মধ্যে শক্তি বেশি ছিল এই জন্য যে উনি আসলে ডায়োজিনিসের মতো উনি ওই জীবনই যাপন করে এসেছিলেন। ওই 28 বছরের যুবক ওই রকমই জীবন যাপন করতেন। জীবনের তথাকথিত আরামায়েশ ছাড়াও জীবন যে চলে শুধু তাই না, ওগুলো উন্নত জীবনের পথে শক্তিশালী প্রতিবন্ধক। ওটা যে সামান্য ইন্টারাপ্ট করে তাই নয়, অনেক বড় বড় বাধা ওগুলো যখনই আমরা বিলাসিতার মধ্যে যাই। তো উনি সেই জন্যই বলছেন যে আমার জানা সব পণ্ডিতেরাই তো বিষয় আশয় গুলো চেয়েছে এবং ব্যবহার করেছে সবচেয়ে গরিব লোকের চেয়েও কম। সেটা আমরা এখনো সেটা উল্লেখই করি না, ভুলেও যাই, কিন্তু আসলেই তাই। আপনি ভেবে দেখেন, আপনি যদি পৃথিবীর 100 জন পণ্ডিত ব্যক্তির নাম লেখেন, তার মধ্যে 90 জন স্পষ্ট দেখতে পাবেন স্বেচ্ছায় সবচেয়ে গরিব অবস্থায় জীবন কাটিয়েছে। আর উনি প্রথম বলতে চাচ্ছেন যে আমি এখানে এসেছি কোনো বিকল্প আছে কিনা জীবনের, সুন্দর জীবন যাপনের, এই যে সংগ্রামী জীবনের থেকে বিকল্প আছে কিনা, তাই আমি এখানে আসছি। উনি বলছেন যে মানুষ যে ধরনের জীবনকে সফল বলে থাকে সেটা এক ধরনের জীবন, এটা আমি মানছি, কিন্তু অন্য আর সব ধরনের জীবনের চেয়ে তাকে শ্রেয়তর মনে করার কি কোনো কারণ আছে? যে আমরা যারা সফল, এখানে কিন্তু সব সফল ব্যক্তিত্ব, আমরা যারা সফল জীবনে সংগ্রামে বেশ কিছু সফলতা অর্জন করে ফেলেছি, অথবা বাবা কি দাদারাই অর্জন করে ফেলেছিল, যার ফলভোগ করছি, সেটা এক ধরনের জীবন। সেটা অন্য ধরনের জীবনগুলো দেন ওই সাধু পুরুষ বোকা হাবাদের চাইতে শ্রেয়, এটা বলার কি কোনো কারণ আছে? এরকম কোনো যুক্তি নেই। এটা হলো ওনার ওই ছিল। এবং ওনার দিন কাটতো নৌকা, একটা ছোট নৌকা, ওই জলাশয়, বড় জলাশয় 1.5 কিলো 2 কিলো দূরে, এবং ওটা কতখানি গভীর সেটা উনি মাপতেন। উনি তো সার্ভেয়ার। বরফে জমে গেলে পরে উনি ছিদ্র করে ওটা দেখতেন যে বরফের গভীরতা কত, এইসব খেলা। এবং পশু পাখি প্রতিটি উনি আগে গোড়াই কিন্তু এরকম পশু পাখি প্রাণী গাছপালার দিক অনেক সজাগ। সব পাখির নাম জানতেন, পশুর নাম জানতেন, নাম ধরে ধরেই লিখেছেন। ওখানে যারা প্রতিবেশী, এক একটা চ্যাপ্টারই আছে মাই ব্রুট নেইবার্স, ওনার একটা চ্যাপ্টারই আছে। ব্রুট মানে হলো পশু পাখি। তারপরে রান্না করতেন, খেতেন, পড়তেন, লিখতেন, বনের মধ্যে হেঁটে বেড়াতেন, আর লোকের সঙ্গে কথা বলতেন, গ্রামে এসে কথা বলতেন, আবার গ্রামের লোক যেত। উনি বলেছেন যে যত লোক আমার সঙ্গে গ্রামে আমি যতদিন ছিলাম দেখা করেছে তার চেয়ে অনেক বেশি এখন আসতো। আরে বনবাসী, একে দেখতে যাই, গ্রাম থেকে শুনে আসতো। আবার যারা ওখানে বনে ঢুকেছে পাইচারি করতে, তারা এর ঘর দেখলেই ঢুকতো। ওনার ঘরে কোনোদিন দরজা দেয়া ছিল না, এবং উনি না থাকলেও লোকে ঘরেই ঢুকতো।
উনি বলেছেন কোনোদিনও আমার ঘর থেকে কিছু খোয়া যায় নাই, শুধু একবার একটা বই আমি হারিয়েছি, এবং উনি ওই বইটা কেন চুরি গেছে বুঝতে পেরেছেন। উনি বলেছেন যে এটা আমি বইয়েরই দোষ, অন্য কিছু না, কারণ ওর বইয়ের মলাটটা গিল্ডেড ছিল, গিল্ডেড মলাট থাকলে ওটা চুরি হয়। সুতরাং উনি এরপরে বইয়ের মলাট ছিঁড়ে ফেলে দিয়েছেন, কোনোদিন আর চুরি হয় না। তো বইয়ের বেশিরভাগ বইয়ের দোষ নাই, মলাটগুলোর দোষ। মলাট থেকে লোকে নিয়ে চলে যায়, যারা মলাটে আকর্ষিত তারাই চুরি করে বই। সাধারণত অন্যরা বই পড়ে, চুরি করে না। এই বইয়ের এই 300 পৃষ্ঠার মধ্যে কিন্তু প্রায় 200 পৃষ্ঠাই খুবই সাধারণ। উনি কি করে চাষ করেছেন, কি করে পশু পাখি দেখেছেন, চাষবাস নিয়ে ওনার একটা আছে, চাষবাস নিয়ে একটা চ্যাপ্টার আছে। উনি ঠিক করলেন যে উনি সিম টিম এগুলো বিনস লাগাবেন। তো কঠিন মাটি তো, তারপরে উনি শক্তিশালী মানুষ কিন্তু, আর ওনার তো অন্য কোনো দিকে মন নেই, বহু জমি চাষ করে ফেললেন, একের মাইলের পর মাইল, এবং উনি সিম চাষ করলেন। সিম টিম চাষ করলেন, হিসেব টিসেব দেওয়া আছে, কত খরচ হয়েছে, কত টাকা আয় হয়েছে, আয় হয়েছে। কারণ বেশিরভাগ চাষি বলছে, আরে এই সময় চাষ করতেছে কোনোদিনও লাভ হয় না, আমরা বংশ পরম্পরায় করে আসতেছি, খালি লোকসান, লাভ হয়েছে। কিন্তু উনি চাষ পরে ছোট করে দিয়েছেন, আর লাভের মধ্যে যান নাই, যেটুকুন খান ওইটুকুনি চাষ করেছেন। কেন, তার একটা কারণ আছে। আমি নিজেকে বললাম যে সামনের গ্রীষ্মে এত শ্রম দিয়ে আমি শিম বরবটির বীজ বপন করব না, বরং বপন করব সততা, সরলতা, কপটতা ইত্যাদি। যদি এই বীজগুলো ইতিমধ্যে হারিয়ে যে না থাকে, এবং দেখব এই জমিনে এর অঙ্কুরোদ্গম হয় কিনা। দেখেছেন, এই জন্য সে বনে গেছে। সে বলছে এই আমি বুঝতে পেরেছি যে আমার এখানে তো আমি এইগুলো চাষবাস করতে আসিনি, এখানে অন্য জিনিস চাষ করতে আসছি, দেখি ওই বীজগুলো হারিয়ে গেছে কিনা, এবং যদি বীজগুলো হারিয়ে না যেয়ে থাকে এই জমিনে এগুলো গাছ গজায় কিনা। উনি যে ঘরে বসে অনেক আওয়াজ পেতেন, কারণ ঘর তো একটা হাইট। আমরা কিন্তু যারা পাখি দেখি তারা বলে হাইট, আপনি যে নিচে নিজে কিছু না কিছু দিয়ে ঢাকবেন, তবে বন্য প্রাণী আশেপাশে আসবে, যা আপনাকে দেখতে পেলেই আর আসবে না। তো আপনার বাড়িটা তো একটা হাইডি, আপনি ঘরের ভেতরে থাকলে দেখতে পাই না, এই জন্য আমরা জানলা দিয়েই পাখি সবচেয়ে কাছে দেখতে পাই। ও আমাকে, উনি বলছেন আমি হঠাৎ করেই পাখিদের প্রতিবেশী হলাম, তাদের কাউকে খাঁচায় রেখে নয়, বরং নিজের খাঁচাটাকে তাদের পাশে নিয়ে এসে, মানে উনি ওনার বাড়িটা বনের মধ্যে করাই বলছেন, বরং নিজের খাঁচাটাকে ওদের পাশে নিয়ে এসে বাগানে সচরাচর যাদের দেখা যায় তার চেয়ে বুনো ও বনের দক্ষ সঙ্গীতজ্ঞ। উনি বলছেন উনি পাখি কিন্তু ওনার গ্রামেও দেখতেন, তাদের চাইতে বেশি বুনো এবং আরো দক্ষ সঙ্গীতজ্ঞ পাখিদের পাশে এলাম এই বনে ঘর বানানোর ফলে। এলাম উড থ্রাশ, ভেইরি, স্কারলেট ট্যানাজার, ফিল্ড স্প্যারো, হুইপ পোর হুইল ও আরো অনেক। এগুলো উনি প্রত্যেকটা পশু পাখির নাম জানতেন, কিন্তু ওনার সারা বইতে আরো অনেক নাম আছে। ওনার যে এই এখানেই কিন্তু ওনার কিছু কিছু লাইন আছে যেগুলোর জন্য উনি পরে বিখ্যাত হয়েছেন, কারণ বিখ্যাত লোকের কিন্তু পুরো জিনিসটা কেউ পড়ে না, পড়ার যোগ্য হয় না ওটা, তার দুই একটা লাইনই কেবল ফেসবুকে দেয়া যায়, পুরো বই ফেসবুকে দেওয়া যায় না কোনো ভালো মানুষের, কোনো মানুষে। তো আমি ওই একটা লাইন অনুবাদ করেছি আপনাদের জন্য, সেটা বহু জায়গায় এমনকি ফেসবুকে খুঁজে পাবেন। আমি বনে বাস করছি কারণ আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাঁচতে চেয়েছি। উদ্দেশ্য প্রণোদিত আমার বানানো বাংলা সঠিক হয় না। উনি বলেছেন আই ওয়ান্টেড টু লিভ ডেলিবারেটলি। ইংরেজির বাংলা উদ্দেশ্য প্রণোদিত বোকার মতো আমি করেছি ডেলিবারেটলি। দেখেছেন, আমরা কেউ ডেলিবারেটলি বাঁচছি না, কিন্তু আমরা অটোমেটিক্যালি বাঁচছি। আমি জন্মেছি, না বেঁচে যাবো কই, এটা একটা অটোমেটিক লিভিং। উনি ডেলিবারেটলি, উনি বলছেন না আমি ডেলিবারেটলি বাঁচতে চাই, তাই আমি এখানে এসেছি। ওটা গ্রামে হচ্ছিল না। আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাঁচতে চেয়েছি, আমি মুখোমুখি হতে চেয়েছি শুধুমাত্র
জীবনের অপরিহার্য সত্যের, অপরিহার্য যেগুলো পরিহার করা যায়, আরো অনেক সত্য আমরা জোড়া দিতে পারি, কিন্তু আমি অপরিহার্য সত্যের মুখোমুখি হতে চেয়েছি। ওই সত্যগুলো যা শেখাতে চায় সেগুলো আমি আত্মস্থ করতে পারি কিনা তা দেখতে চেয়েছি, যেন মৃত্যুর সময় আমার মনে না হয় যে আমি তো বাঁচি নাই। আমি এগুলো করতে চাইছি so that at the time of death I don't feel that I didn't live, আমি তো বাঁচি নাই। সেই জন্য এখানে আসছি, যেন মৃত্যুর সময় মনে না হয় আমি তো বাঁচি, বেঁচেছিলাম না আসলে। এবং শেষ লাইন হলো, যা জীবনই নয় তা আমি যাপন করতে চাইনি। I didn't want to live what is not life. এবং উনি মনে করতেন ওনার গ্রামের সমস্ত প্রতিবেশী, ওনার প্রিয়জনেরা সেই রকমই সব জীবন যাপন করছে। উনি কিন্তু কোনো হারমিট নন, উনি নিজেও বলেছেন, সবাই বলতে পারবে যে উনি অত্যন্ত মিশুক মানুষ। উনি শুধু অন্যদেরকে নকল করবেন না অন্ধের মতো, এইটাই হলো পার্থক্য। আমরা অন্যদের নকল করেছি সারা জীবন, আমরা সবাই এখানে। উনি তাতে রাজি, উনি নিজে ভাবতে শিখেছেন এবং উনি ভেবে যদি মনে করেন এটা ঠিক ওইটা করবেন, এই আর কি। সেই জন্য উনি বনে 2 বছর 2 মাস থেকে আবার কিন্তু ফিরে এসছেন। তো সেটারও একটা ব্যাখ্যা আছে ওনার বই, একদম কনক্লুডিং চ্যাপ্টারে, যে অনেক আপনারা অনেকেই বইটা হয়তো পড়তে কষ্ট হবে মাঝখানে। তো আমি বলবো প্রথম চ্যাপ্টার, যেটার নাম ইকোনমি, উনি প্রথমের নাম দিয়ে শিরোনাম দিয়েছে ইকোনমি, আর শেষটা কনক্লুশন ওনার নামই ওনার দেন। আমি তো ওইখানে যিনি উনি যেটা লিখেছেন সেটা বলি। আমি আমার বনে যাওয়ার মতোই উনি বন থেকে কেন 2 বছর 2 মাস পরে আবার গ্রামে ফিরে এসে বসবাস শুরু করলেন। এবং তারপরেই উনি বক্তৃতা টক্তৃতা দিতে ডাক পড়তো এবং বক্তৃতা উনি দিতেন। কখনোই জনপ্রিয় ছিলেন না বক্তা হিসেবে। তার চেয়ে বড় কথা, উনি বনে থাকতে থাকতেই কিন্তু এগুলো উনি বইতে এক লাইন উল্লেখ করছেন বা বিস্তারিত লেখেন নেই, ওনার জীবনী পড়লে বিস্তারিত জানতে পারবেন। একদিন বন থেকে এসে গ্রামে যেই এসছেন, ওনাকে পুলিশ ধরে নিয়ে জেলে দিয়ে দিয়েছে। কি জন্য? উনি ট্যাক্স দেন না। ট্যাক্স দেন না কেন? কারণ প্রতিবাদ, উনি দেবেন না ট্যাক্স লোকাল গভর্নমেন্টকে, কারণ তারা দাস প্রথাকে সমর্থন করে। তখন কিন্তু আমেরিকায় দাস প্রথা চলছে অধিকাংশ জায়গায়, আবার কিছু জায়গা, শুধু নিউ ইয়র্ক, এই নিউ ইংল্যান্ডেরই বড় জায়গাতে লোকের বিরোধী। তো ওনারা মানে ওয়াল্ডো এমারসন কিংবা থোরোর মতো লোকেরা, থোরো সপরিবারই কিন্তু দাস প্রথার বিরুদ্ধে। উনি মানবতাবাদী। যেহেতু ওনার দেশ, ওনার কাউন্টি দাস প্রথাকে সমর্থন করে, উনি করেন না। উনি দাসদের, তখন দাসেরা পালিয়ে আসছে অন্য যেসব দেশ দাস প্রথা নেই, যেসব রাষ্ট্রে, রাষ্ট্র বলতে নিউ ইয়র্কই শুধু, এবং ক্যানাডা, মূলত ক্যানাডায় পালিয়ে যেতে পারে। উনি কিন্তু ওই পলাতক দাসকে ক্যানাডায় পালিয়ে যেতে সাহায্য করতেন এবং দাস প্রথার বিরুদ্ধে, যে না, মানুষ মানুষকে কেনা বেচা করতে পারে না। উনি শক্তিশালী ভাষায় লিখেছেন যে অফিসের সামনে মানুষ বিক্রি হয় সেই অফিসে আমি ট্যাক্স দিব না। সেই জন্যই ট্যাক্স দিতেন না। ফলে যেই উনি এসছেন, ওনাকে ধরে থানায় দিচ্ছে। উনি ঠিক আছে, আমি জেলে তো কোনো অসুবিধা নেই আমার, যদি ওনাকে 1 রাত্রি থাকতে হয়েছে মাত্র। কারণ ওনার বোন, খুব সম্ভবত বোন, কেউ জানে না কারণ সে নাম লেখে নাই, এসে ট্যাক্সটা দিয়ে দিচ্ছে যেই শুনেছে যে সে তোর জেলে। যখন সকালে ওকে জেল খুলে বলছে তুমি যাবো না, আমি যাব না, আমি তো ট্যাক্স দিই নাই, আমি দিতে চাইও না, জোর করে টেনে বের করে তালা বন্ধ করে দিয়েছে। এই হলো ধরো। তো এইসব কাহিনী কিন্তু এই বইতে নাই। এই বইতে শুধু একটা লাইন আছে যে আমি গ্রামে গিয়েছিলাম, আমাকে জেলে দিয়েছিল। বলছেন আমার বনে যাওয়ার মতোই বন থেকে ফেরার একটি যথাযোগ্য কারণ ছিল। অনুমান করতে পারেন সেই কারণটা কি? বনে যাওয়ার যে কারণ, বন থেকে ফেরারও একই কারণ। উনি বলছেন একই কারণে আমি ফিরেছি এবং দুটো কারণই যথাযোগ্য। সম্ভবত আমার আরো কয়েকটি জীবন যাপনের তাগিদ ছিল। আমি একটা জীবন যাপন করতে চাইনি, অনেকগুলো। তাই আমি বনেও গিয়েছিলাম, বন থেকেও ফিরেছি। এটা আমি যদি লিখতাম এটা একটা বানোয়াট হতো। কিন্তু থোরোর জীবন পড়েন, একেবারে 10 বছর বয়স থেকে 44 বছর যখন সে মরে গেছে, আপনি জানবেন যে এই কথাগুলো একেবারে সত্যি।
এরকম না সে একটা লেখার খাতিরে বানিয়ে লিখছে। আমার আরো অনেক কয়েকটি জীবন যাপনের তাগিদ ছিল, এবং ওই জীবনের জন্য দেওয়ার মতো সময়, ওই জীবন বনের জীবনের জন্য দেওয়ার মতো সময় আমার হাতে আর অবশিষ্ট ছিল না। বেচারা আসলে জীবনে বেশি দিন অবশিষ্ট ছিল না, 44 বছর বয়সে যক্ষায় মারা গেছে। তো উনি সেই কনক্লুড করে ওইটার কনক্লুশনে এসে লিখলেন যে উনি তো এরকম বহু কথা বলেছেন যেটা হয়তো অন্য মানুষ জীবনে প্রয়োগ করতে পারবেন না অথবা প্রয়োগযোগ্য মনে করবেন না। তো উনি সেই জন্যই বলছেন যে অনেকেই এই কথাটা, এই লাইনটাও কিন্তু ফেসবুকে দেওয়ার মতো, অনেকে দিয়ে থাকেন, সেই জন্য আমি এটা বলছি। উনি বলছেন যে এটা হয়তো কাসল ইন দ্য এয়ার, অনেকে বলে না শূন্যে প্রাসাদ বানায়, ভাবুক লোকেরা শূন্যে প্রাসাদ বানায়, উনি সেই জন্য বলছেন যে ভয় পেও না, উনি অন্যদের, পুরো বইটা কিন্তু অন্যের উদ্দেশ্যে লেখা, পাঠকের উদ্দেশ্যে। উনি বলছেন তুমি যদি শূন্যে প্রাসাদ বানিয়ে থাকো তো তোমার শ্রম বৃথা যায়নি, প্রাসাদ তো শূন্যেই থাকবে, এখন কেবল তার নিচে ভিত গড়ে নাও। এটা বহু জায়গায় কোট করা হয় যে কাসল তো আকাশেই থাকলে তবে কাসল, মাটিতে থাকলে ওটা কোনোদিনও কাসল হয় না। কাসল শূন্যেই বানাতে হবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভিত না থাকলে ভিতটা পরে গড়ে দাও, কিন্তু ওখানে শূন্যেই রাখো, ওটাকে টেনে মাটিতে নামিও না। চমৎকার সব কথা ওনার, ওনার লেখাই ওই রকম, একেবারে সারাক্ষণ এইরকম। আমি ওনার লাইনে দুটো লাইন ওনার ভাষাতেই পড়ে শোনাই, তারপরে শেষ করব। উনি এক জায়গায় বলে হেন হ্যারিয়ার, আমরা পাখি দর্শককে চিনি হেন হ্যারিয়ার, হ্যারিয়ার হলো একটা বাজ পাখি যে এসে মুরগি ধরে, অথবা মুরগির মতো বুনো মুরগি হোক, পালা মুরগি হোক, ধরে নিয়ে যায়। হেন হ্যারিয়ার বাংলাদেশেও আছে, পৃথিবীর বহু জায়গায় আছে। তো উনি বনেও হেন হ্যারিয়ার দেখে এই কথাটা লিখেছিলেন যে আই ডিড নট ফিয়ার দ্য হেন হ্যারিয়ার বিকজ আই ডিড নট কিপ চিকেন। ওনার ওখানে বহু, আবার উনি ব্রাউনে থাকেন জেনে অনেক ধার্মিক গুরু টুরু যেত নাকি কনভার্ট করার জন্য। ওদের কথা আছে যে বহু লোক, অনেক একজন দার্শনিক ওনার সঙ্গে আলাপ করেছে, একদম সাংবাদিকও করেছিল ওই সময়, ওই কথা লেখা আছে, আলোচনার বিস্তারিত নেই, উনি শুধু উল্লেখ করেছেন। তো ওর মধ্যে ওই ধর্মগুরুদের প্রতি উনি একটু ক্ষোভ দেখিয়েছেন, যে যারা ওনাকে কনভার্ট করতে চেয়েছেন। তো তার বেলাতে এই কথাটা লিখেছেন যে আই ডিড নট ফিয়ার দ্য হ্যান হ্যারিয়ার ফর আই কেপ্ট নো চিকেন বাট আই ফিয়ার দ্য ম্যান হ্যারিয়ার। ওই ধর্ম গুরুদের ম্যান হ্যারিয়ার বলেছেন। এরকম বহু আছে, আমি একটা দুটো আমার চোখে পড়েছে বলে একটা কথা বলি। উনি বলেছেন সামটাইমস উই আর ইনক্লাইন্ড টু ক্লাস উইথ দ্য হাফউইটস। হাফউইট জানেন তো, হতবুদ্ধি কিংবা যারা হাবাগোবা, হাফউইটদের সঙ্গে আমরা একই শ্রেণীতে ফেলি 1.5 উইটসদেরকে, যারা 1.5 উইট, মানে আমি আপনি আমরা সবাই 1 বুদ্ধিতে, হাফ উইট হলো হাবাগোবা। আমাদের উপরে যারা তারা 1.5 উইট হবে হয়তো। তো উনি, এটা ওনার ইনভেনশন যে আমরা হাফ উইটদেরকে 1.5 উইটদের এক দলে ফেলি। উনি তার কারণ খুঁজে পেয়েছেন, বিকজ উই অ্যাপ্রিসিয়েট অনলি এ থার্ড পার্ট অফ দেয়ার উইট। ওই 1.5 উইটদের বুদ্ধির 1/3 তো আমরা বুঝি, সেই জন্য আমরা বলি এটা হাবাগোবার সমান। তো ওয়ান্ডারফুল, এটা আমরা অনেকে হয়তো অনুভব করি। ওনার মতো লিখতে কাউকে আমি পাইনি, আমার কোনো লেখক কিন্তু এরকম লেখে নাই যে আমরা 1.5 উইট, মানে অত্যন্ত পণ্ডিত ব্যক্তিদেরকে সবসময় গাধা বলি। কেন? কারণ 1/3 তো বুঝি, 1/3 তো হাফ উইটের আছে। ওনার এই বইতে নেই, কিন্তু অন্য বইয়ের একটা লাইন দিয়ে শেষ করি। উনি সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখতেন। তো ঝরা পাতা, আপনি জানেন ওই দেশে, আমার দেশে ঝরা পাতা হয় না, সারা বছরই ঝরতে থাকে। ও দেশে একসঙ্গে সব ঝরা পাতা রং বদলে একেবারে পড়ে যায়। যারা দেখেছেন ফল, ওইটা দেখে উনি এই কথাটা লিখেছেন। এটা দিয়ে আমার আলোচনা এই বই নিয়ে শেষ। ঝরা পাতা দেখে বুঝতে পারি কত আদরে আলিঙ্গন করা যায় মৃত্যুকে। জীবন অনন্তকাল ধরে চলবে এই দাম্ভিক বিশ্বাস ধারণ করে যে মানুষ, সে কি কোনোদিন এমন পরিপক্ক ও প্রশান্ত বদনে যাবে তার শেষ সজ্জায়? পাতা টাতা শেষ সজ্জায় পড়েছে,
রঙিন, কি চমৎকার। ও বলছে যারা এটা উনি বলছে এটা একটা দম্ভ, যে আমরা মনে করি আমরা কোনোদিন মরবো না, এখানে মরছি আবার জন্মাইবো, অনন্তকাল বেঁচে থাকবো। এটা একটা সাংঘাতিক দম্ভের কথা না, যে আর সব প্রাণী মরে এখানে শেষ হয়ে যাবে, আমি কোনোদিন মরবো না। এই দাম্ভিক মানুষ কি এরকম ভাবে মরবে কোনোদিন? এই পাতার মতো সুন্দর শেষ সজ্জায় শোবে?